সরকার বা আমরা যে সরকারকে আমরা জনগণ মিলে নিয়ে আসলো, এর রাজনৈতিক শক্তির জায়গাটা কেমন ছিল, নাকি এটা হচ্ছে, এটাকে আমি যদি বলি যে অনেকগুলো পায়া আছে না, খাটের পায়া, এরকম করে যে একটু এদিকে হেলে গেলে একটু এদিকে হেলে যায়, ডানে হেলে যায়, একটু যদি ওই আরেক দিকে হেলে যায় তাহলে বামে হেলে যায়, এরকম একটা একটু দোদুল্যমান জায়গাতে বোধহয় আমরা পেয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো কে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে স্পষ্টত মনে করতে পারি 6 তারিখ সকালে, 6 তারিখ সন্ধ্যায় যখন সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে, পরের দিন সকালে একেবারে ভোরে আমরা গেছিলাম একজন রাজনৈতিক দলের মহাসচিবের কাছে, এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে, এরকম ভাবে সবার সাথে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই ভরসা করে এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে, প্রতিটা, আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, সব দল মিলিয়ে এই দায়িত্ব কি শুধুমাত্র, যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোনো সরকার না, এটা একটা পরিষদ, এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক করতে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সমাধান যদি আমি যখন ওই সময় আমরা একটা শব্দ শিখছিলাম, আমি স্যারের সাথে দায়িত্বে ছিলাম, ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং এর ফলে রাজনৈতিক দলগুলোর ইন্ধনে অথবা ইন্ধন ছাড়া প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছে। ওই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময় ছিল। ওই সময়টা যখন আমরা খুবই স্ট্র্যাটেজিক এবং রাইট ডিসিশন জনগণের অকুণ্ঠ সমর্থনে নেওয়ার সুযোগ ছিল, তখন আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছিল এরকম অনেকগুলো মানে ফলস ফ্ল্যাগ অপারেশন। এবং এই ফলস ফ্ল্যাগ অপারেশন গুলোতে রাজনৈতিক দলগুলো সরকারকে ওই অর্থে কোনো সমর্থনে দেয় নাই, বরং সরকারের উপর দায় চাপিয়ে তারা তাদের যতটুকু রাজনৈতিক সুবিধা নেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশনে এখানে সেখানে তারা নেওয়ার চেষ্টা করছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার কি করলো, কেন করতে পারলো না, এই প্রশ্ন আসার আগে প্রথমেই 8টা মাস আপনাদের খেয়াল করতে হবে, আগস্ট থেকে এই এই ঐকমত মানে রমজান পর্যন্ত। ঈদের পরে আবার আরেকটা ওয়েভ শুরু হইলো, সে ওয়েভের ফলে জুন মাস ঘটে গেল, সেটা আপনারা বুঝেন কি বুঝাতে চাচ্ছি। এইরকম একটা প্রত্যেকটা 2 মাস পর পর একটা দোলাচল, একটা হেলা, একটা এই দিকে হেলে পড়া ওই দিকে হেলে পড়া, এর ভিতর দিয়ে আমরা আসলে কোথাও আসতে পারি। ফলে আমি মনে করি যে এই পুরো প্রশ্নটা সরকারের ব্যর্থতা সফলতা আমরা কি পেলাম, এই প্রশ্নটা আসলে যতটা না জনগণের ব্যর্থতা, আমাদের নারীদের ব্যর্থতা, আমাদের কৃষকদের ব্যর্থতা, শ্রমিকদের ব্যর্থতা, আমাদের ছাত্র রাজনীতি যারা করে তাদের ব্যর্থতা, তার চেয়ে বেশি যাদেরকে ভরসা করে 7 তারিখ 8 তারিখে যাদেরকে প্রত্যেকটা নাম দেখিয়ে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলকে প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখিয়ে, আজকে তারা অনেক সময় ডিজোন করার চেষ্টা করেন, প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখানো হয়েছে, তাদেরকে 8 তারিখে শপথে সবাই মিলে এসে তাদেরকে দায়িত্ব দিলেন, পবিত্র দায়িত্ব। সে দায়িত্ব দেওয়ার পরে 8 মাস কি করলেন আপনারা, এবং ওর ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, পুরাতন ইস্টাবলিশমেন্ট যে আবার জেগে বসলো আমলাতন্ত্রে, সিভিল মিলিটারি প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, কর্পোরেশনে, যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা তাদের করা শুরু করলো। এবং সিভিল সোসাইটি মিডিয়া, যে মিডিয়া 19 ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ থাকার চেষ্টা করলো, সেই মিডিয়ায় কিভাবে আস্তে আস্তে ছাত্র বা বিভিন্ন ক্যাটাগরির বিরোধী ন্যারেটিভ বানানো শুরু করলো। ফলে এগুলো সবগুলোই ব্যাখ্যা করে এক জায়গায় আসতে হবে। আর নারীর প্রশ্নটা আমি আজকের এই ইস্যুর জন্য বলবো, নারীর প্রশ্নটা আমাদেরকে আসলে কলকাতায় এবং পুরা ইন্ডিয়াতে নারীরা যে যতদূর আগাইছে, এই প্রশ্নটা আসলে কলকাতা থেকে শুরু হয়েছে। আমাদেরও প্রশ্নটা সেম, মোটামুটি কলকাতা কেন্দ্রিক বা এই পূর্ব বাংলা কেন্দ্রিক। এইখানে আসলে কি ঘটছিল, আমি আমার হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আমার একাডেমিক যতটুকু আমার পড়ার সুযোগ হয়েছে ওইখান থেকে বলি, এই 150 বছরের জার্নি না বোঝা ছাড়া আমরা আগামীর পাথ হয়ে ঠিক করতে পারবো না যে নারীদের এখানে ঘটছেটা কি। এবং এখানে নারীদের মধ্যে এখন ইসলামী রাজনীতির যেই একটা প্রবল আগ্রহ অথবা একটা তাদেরকে ওইদিকে নেওয়ার একটা প্রচেষ্টা, যেই অর্থেই বলি না কেন, সেটা যে দেখা গেছে, এটার সাথে এখানকার নারী আন্দোলন ভালো খারাপ কি এটাও ব্যাখ্যা করা দরকার।
কারণ আসতেছে তো, নারীকে বলতেছে বের হতে দিবে না, আমি এই মন্তব্য করতাম না কিন্তু আলোচনা চলে আসলো। নারীকে বলতেছে বের হতে দিবে না, কিন্তু নারী কিন্তু, আমি এমনও নারী চিনি, ওই দলের নির্দিষ্ট দল যাদের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে সকাল নাস্তা টাস্তা বানিয়ে বের হয়, রাত্রে 12টা বাজে ঘরে ফিরে ভোটের প্রচার করতেছে। ওইটা কি বের হওয়া না? ওইটা কিন্তু করতেছে রাজনৈতিক দায়িত্বের জায়গা থেকে। তাহলে সেও বের হচ্ছে, আরো অনেকে বের হচ্ছে, কিন্তু সেও বের হচ্ছে, আপনি সাধারণ যারা নারী অধিকারের কাজ করে তারাও বের হচ্ছে। তাহলে সংঘর্ষটা কোথায়? বোঝাপড়ার অমিলটা কোথায়? সে কি হিজাব দিয়ে বেরোতে চাচ্ছে, আরেকজন হচ্ছে হিজাব ছাড়া বেরোতে চাচ্ছে, এরকম কি সংকট? এই যে খাদিজা এখানে আসলো, ও তো নিকাব পরা, কিন্তু ও তো রাজনীতিতে যথেষ্ট বোকালি কথাগুলো বললো, ওর অধিকারের কথাটা বললো। ফলে এখানে আমি বলতেছি নেগোসিয়েশন শব্দটা আমি বললাম, কারণ আইয়ুব খানের কাছ থেকে ওই যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা পথ পরিবর্তন ছিল এই দেশের মানুষের জন্য। এই দেশে ফ্যামিলি প্ল্যানিং করার জন্য আলেমদের সাথে নেগোসিয়েশনে বসতে হয়েছে। ফলে আমি অনুরোধ করবো, এই প্ল্যাটফর্মটা তো পেলাম, অনুরোধ করবো যে প্রত্যেকটা নারীদের এবং আমাদের যে সোসাইটাল যে ট্রান্সফরমেশনের বিষয়ে আমি মনে করি যে নেগোসিয়েশন এন্ড ডায়ালগ ইজ দ্য বেস্ট ওয়ে। ইম্পোজিশন অথবা হচ্ছে যে এক ধরনের স্টেট স্পন্সর্ড কোনো কিছু করাচ্ছে, আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক বেশি হেলদি। এবং এই পুরা বুলিং এবং থেকে শুরু করে এটা আসলে আইনি বিষয় না, এটা আসলে সামাজিক সমঝোতার বিষয়। আইন দিয়ে আমরা যখন আইসিটিটাকে সাইবার সিকিউরিটি ল করতে গেলাম, তখন বুলিং নিয়ে কিন্তু যারা অধিকার কর্মী তারাই প্রশ্ন করলো যে বুলিং এর সীমানা কতটুকু হবে। এখন একটা হচ্ছে পলিটিক্যাল বুলিং, আর হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, এবং আরো অনেক ধরনের অ্যাবিউসিভ আচরণ, কথাবার্তা, এগুলো হবে। কতটুকু সীমানা আপনি ঠিক করবেন? এই সীমানা ঠিক করার পরে এই বুলিংটা, ধরেন আমি আজকে পছন্দ করলাম না একজন রাজনৈতিক নেতাকে, তাকে গালি দেওয়াটা কি বুলিং হবে? ফলে আমি বলতেছি এই সবগুলো ইস্যু আমরা একটু ভাবার চেষ্টা করি।